শিহাব দরজা খুলে দেওয়ার সাথে সাথেই তারিন দৌড়ে এসে ওর বড় ভাই শিহাবের পায়ের কাছে বসে কান্না করে দিল। আমাকে ক্ষমা করে দাও ভাইয়া, আমি জীবনে অনেক বড় ভুল করে ফেলেছি, ক্ষমা করে দাও তুমি। আচমকায় ছোট বোনটাকে এভাবে কান্না করতে দেখে শিহাব বিচলিত হয়ে বলল, কি হয়েছে তোর? এভাবে কান্নাকাটি করছিস কেন? আর এতদিন পর তুই বাড়িতে, কি মনে করে? ভাইয়া, আমার থেকে ভুল হয়ে গেছে, আমি নিজের ভুল বুঝতে পেরেছি। তোমরা যদি এখন আমাকে ক্ষমা না করো, আমাকে এ বাড়িতে জায়গা না দাও, তাহলে আমি কোথায় যাব বলো? আমার মরা ছাড়া কোনো গতি নেই। তোমরা যদি আমাকে জায়গা না দাও, তাহলে আমি আত্মহত্যা করতে বাধ্য হব ভাইয়া। ড্রয়িং রুমে কান্নাকাটির আওয়াজ শুনে শিহাবের স্ত্রী জয়া ড্রয়িং রুমে এসে দেখে তারিন শিহাবের পা জড়িয়ে ধরে কান্নাকাটি করছে। তারিনকে এখানে দেখে মেজাজ গরম হয়ে গেল জয়ার। সে চেঁচিয়ে বলল, তুই এখানে কি করছিস? তুই তো স্বইচ্ছায় বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিলি, তাহলে আবার এ বাড়িতে ফিরে এসেছিস কি করতে? আবারও আমাদের মুখে চুনকালি লাগাতে? তারিন এবার শিহাবকে ছেড়ে দৌড়ে এসে জয়ার পায়ের কাছে বসে কাঁদতে কাঁদতে বলল, ভাবি গো, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি জানি এই ভুলের কোনো ক্ষমা হয় না, তবু আমি ক্ষমা চাইছি। তোমরা যদি এখন আমাকে ফিরিয়ে দাও, তাহলে আমার আত্মহত্যা ছাড়া কোনো গতি থাকবে না ভাবি। তারিনকে এভাবে কান্নাকাটি করতে দেখে জয়া নিজেও বিচলিত হয়ে বলল, কি হয়েছে? কোনো সমস্যা? এভাবে এখানে এসে মরা কান্না জুড়েছিস কেন? তোর ওই স্বামী কোথায়? আমার শ্বশুরবাড়ির লোকজন আমাদের মেনে নেয়নি। ফিরোজ আর আমি এতদিন ভাড়া বাসায় ছিলাম। ফিরোজ তো বেকার, ওর কোনো কাজ কাম নেই। আমাদের গোছানো যে টাকা পয়সা ছিল, এই 1 মাসের সব শেষ। এখন আমরা কোথায় যাব, কোথায় থাকব, কি খাবো? 2 দিন ধরে না খেয়ে আছি আমরা। ফিরোজ কাজ খুঁজেও পাচ্ছে না। তারিনের মুখের দিকে তাকিয়ে শিহাব জয়াকে বলল, জয়া, আগে কিছু খাবার দাও তো ওকে, তারপর ঠান্ডা মাথায় কথা বলবো। ওর চেহারা দেখে যা মনে হচ্ছে, মাথা ঘুরে না পড়ে যায় আবার। জয়া আর কথা না বাড়িয়ে প্লেটে করে খাবার নিয়ে এসে তারিনকে দিতেই তারিন গপ গপ করে খাওয়া শুরু করে দিল, যেন কতদিনের অভুক্ত সে। খাওয়া দাওয়া শেষ করে শিহাব এবার শান্তভাবে তারিনকে জিজ্ঞেস করল, এবার বল, কি হয়েছে? কি চাস তুই? ভাইয়া, আমাদের কিছু টাকা পয়সা দরকার, তা না হলে আমরা না খেয়ে মরব। টাকা? কত টাকা চাস তুই? বেশি না, এই মনে করো 40 থেকে 50,000 টাকা হলেই হবে। কি? 40 থেকে 50,000 টাকা? আবার বলছিস বেশি না? মামার বাড়ি পেয়েছিস নাকি? এত টাকা কই থেকে দেব? আর এতগুলো টাকা নিয়ে তুই কি করবি? হয় তোমরা ফিরোজকে কোনো কাজের ব্যবস্থা করে দাও, নয়তো কিছু টাকা দাও ওকে ব্যবসা করার জন্য। না হলে আমরা পথে বসবো, না খেয়ে মরবো। আমাদের মাথার উপর কোনো ছাদ নেই। তুই তো নিজেই নিজের হাত কপাল নিয়ে বের হয়ে গিয়েছিলি বাড়ি থেকে। আমরা কত ভালো ছেলে দেখে তোর বিয়ে ঠিক করলাম, কিন্তু তুই কি করলি? বিয়ের দিন আমাদের মুখে চুনকালি লাগিয়ে ওই রাস্তার ছেলে হাত ধরে বাড়ি থেকে পালিয়ে গেলি। লোকজনের কাছে আমাদের মানহানি করলি, আর আজকে আবার তুই এখানে এসে ন্যাকা কান্না জুড়েছিস। আমি তো ক্ষমা চাচ্ছি, আমার ভুল হয়ে গেছে। আমি অনেক বড় ভুল করে ফেলেছি, কিন্তু এখন তো কিছু করার নেই। তোমরা যদি এখন আমার পাশে না দাঁড়াও, আমাদের থাকার জায়গা না দাও, তাহলে মরা ছাড়া কোনো গতি নেই আমার। ফিরোজ কোথায়? ও আসেনি নাকি তুই একা এসেছিস এখানে? আজকেও কাজের খোঁজে বের হয়েছে, তবে মনে হয় না আজকেও কোনো কাজ জুটবে। ছোটা কাজ করে আর কতদিন চলবে বলো তো? এই কয়দিন এত চেষ্টা করেও কিছু হয়নি। ফিরোজ তো স্টুডেন্ট, ওইসব ছোটা কাজ ও পারে নাকি? তাহলে ডিভোর্স দিয়ে দে ওকে। আমরা তোকে আবার বিয়ে দেওয়ার ব্যবস্থা করব ভালো জায়গায়। যা ভুল করার করে ফেলেছিস, এখন ওইসব ছাড়। নতুন করে জীবন শুরু করার কথা ভাব। আমরা ডিভোর্সের ব্যবস্থা করি নাকি? ডিভোর্সের কথা শুনে চোখ মুখ কুঁচকে নিল তারিন। সে আবারও কেঁদে দিয়ে বলল, এটা সম্ভব না ভাবি। আমি ফিরোজকে অনেক ভালোবাসি। আমি ওকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে পারবো না। ওর সাথে এটা অন্যায় করা হবে। তাহলে বাড়ি থেকে আমাদের থেকে কোনো কিছু আশা করিস না। বাবা মার মৃত্যুর পর কোলে পিঠে করে তোকে বড় করেছি, কখনো কোনো কিছুর অভাব বুঝতে দেইনি। যখন যা চেয়েছিস তাই দিয়েছি, কিন্তু পরিণামে তুই কি করলি? আমাদের মান সম্মান সব ধুলে মিশিয়ে দিয়ে ওই ছেলের হাত ধরে বের হয়ে গেলি। সব ভুলে এখন আরেকটা সুযোগ দেওয়ার চেষ্টা করছি, সেটাও তো সহ্য হচ্ছে না। তাহলে কি আশা রাখিস আর আমাদের কাছে? আমরা তো তোর খারাপ চাইনি, তোর জন্য যথেষ্ট ভালো একটা পাত্র খুঁজেছিলাম আমরা। সেখানে বিয়ে হলে তুই সুখী হতি, ভালো থাকতি, কিন্তু তোর তো আর আমাদের বিশ্বাস হয় না। তুই চিরকুটে কী লিখেছিলি? আমরা নাকি তোর খারাপ চাই, তোকে জিজ্ঞেস না করে বিয়ে দিচ্ছি। আমরা তোর খুশি চাই না, তাই হাত পা বেঁধে জলে ফেলে দিচ্ছি। আরও কত কথা।
বিয়ে দেওয়ার আগে আমার থেকে তোমরা একবারও মতামত নাওনি ভাইয়া। আমাকে জিজ্ঞাসা করনি ছেলেটা আমার পছন্দ কিনা, বিয়েতে আমার মত আছে কিনা। আমাকে কোনো কিছু জিজ্ঞেস না করেই বিয়ে দিতে চেয়েছিলে। শুধু ভালো ছেলে দেখে বিয়ে দিলেই হয় না, আন্ডারস্ট্যান্ডিং ঠিক থাকতে হয়। আমি যাকে চিনি না জানি না তাকে কি করে বিয়ে করব? কলেজ থেকে বাড়ি আসার সাথে সাথে তোমরা আমাকে কি বললে? রেডি হয়ে নিতে। আজ নাকি আমার বিয়ে, একবারও আমাকে জিজ্ঞেস পর্যন্ত করনি আমি কি রাজি আছি নাকি, আমার কি ইচ্ছে আছে নাকি, আমার অন্য কোথাও পছন্দের কোনো মানুষ আছে নাকি। আমি একজন অ্যাডাল্ট মেয়ে, আমার পছন্দের কেউ থাকতেই পারে। তোমরা আমাকে কখনো সে বিষয়ে কিছু জিজ্ঞেস করনি। আমাকে কিছু না জানিয়ে সব ব্যবস্থা করে ফেললে। ফিরোজের সাথে আমার দীর্ঘ 7 বছরের রিলেশন। ও আর আমি একে অপরকে প্রচণ্ড ভালোবাসি। আমি তখন কি করতাম বলো? ফিরোজের সাথে বেইমানি করে তোমাদের পছন্দ করা পাত্রকে বিয়ে করে নিতাম? তাহলে এটা কি খুব ভালো হতো? খুব সুখী হতাম কি আমি? সাপোজ তোমাদের ইচ্ছায় বিয়ে করে নিলাম, কিন্তু আমার মনে অন্য একজনের বাস। বিয়ের পর না আমি সুখী হতাম, আর না তোমাদের পছন্দ করা সেই পাত্রকে সুখে রাখতে পারতাম। আর ফিরোজ, তার জীবনটাও তো নষ্ট হয়ে যেত। ফিরোজ যথেষ্ট ভালো ফ্যামিলিতে বিলং করে। আমার জন্য ও নিজেও বাড়ি থেকে বের হয়ে আমাকে নিয়ে রাস্তায় নেমে এসেছে। হ্যাঁ হ্যাঁ, ভালোই করেছিস। নিজের হাত কপাল নিয়ে নিজে চলে গিয়েছিস। আমাদের পছন্দ করা পাত্রকে বিয়ে করলে তখন যদি কোনো সমস্যা হতো, তাহলে আমাদের দিকে অভিযোগের আঙুল তুলে কিছু বললে আমরা কিছু মনে করতাম না। নিজেদের সর্বস্ব দিয়ে তোর পাশে দাঁড়াতাম, কারণ আমরাই তো তোকে তার সাথে বিয়ে দিয়েছি। কিন্তু এই ক্ষেত্রে তো সেরকমটা না। আমাদের কোনো দায় নেই। তুই নিজের ইচ্ছায় নিজের পছন্দ করা ছেলের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করেছিস নিজের সুখের জন্য। তাহলে আজকে কেন সেই আমাদের কাছেই এসে সাহায্য চাচ্ছিস? আমরা তো তোর খারাপ চাই, তাই না? ভাইয়া ভাবি, আমার এই জীবন নষ্ট হওয়ার সাথে অনেকাংশে তোমরাও কিন্তু দায়ী। তোমরা যদি তখন হুটহাট আমাকে জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা না করতে, তাহলে কখনোই আমি পালিয়ে যেতাম না। ফিরোজ তো ইঞ্জিনিয়ারিং পড়ছিল, অবশ্যই ও সফল হতো। তারপর আমাদের বিয়ে করার প্ল্যানিং ছিল। তখন যদি আমরা বিয়ে করতাম তাহলে আমাদের কোনো সমস্যা হতো না, কিন্তু তোমরা সেটা হতে দাওনি। তোমাদের জন্যই আজ এমনটা হয়েছে। মানে ঘুরে ফিরে সেই অভিযোগের তীর আমাদের দিকেই দিচ্ছিস, তাই তো? আমাদের থেকে তুই কোনো সাহায্য পাবি না, আমাদের কোনো দায় নেই। বেরিয়ে যা এখান থেকে। যার সাথে হাত ধরে পালিয়ে গিয়েছিলি, এতদিন যেখানে ছিলি সেখানেই যা। কোনো রকম উপায়ন্তর না পেয়ে তারিন ব্যর্থ হয়ে কাঁদতে কাঁদতে বাড়ি ছেড়ে যেতে নিলেই শিহাব ওকে থামিয়ে দিয়ে বলল, দাঁড়া, কোথাও যাওয়ার দরকার নেই তোর। ফিরোজকে কল করে আসতে বল, আমি ওকে ব্যবসায় ঢুকিয়ে দেব। শিহাবের কথা শুনে জয়া বিচলিত হয়ে বলল, তুমি এসব কি বলছো শিহাব? তুমি তারিনের বরকে কাজ দিবে? সত্যি বলছো তুমি? বোনটা তো আমার। আজ আমি যদি ওকে না দেখি, ওকে ফিরিয়ে দেই, তাহলে কোথায় যাবে মেয়েটা? হ্যাঁ মানছি, ও অনেক বড় ভুল করে ফেলেছে, কিন্তু এখন তো কিছু করার নেই। আর ওকে একা দোষারোপ করে কি করব? দোষটা তো একদিক দিয়ে আমারও ছিল। তখন হুটহাট জোর করে ওকে বিয়ে দিতে চাওয়াটা আমাদের উচিত হয়নি। ওর মতামত নেওয়াটাও জরুরি ছিল আমাদের, কারণ আমাদের ইসলামিক শরীয়তেও রয়েছে মেয়েদের বিয়ে দেওয়ার আগে তাদের মতামত নেওয়াটা জরুরি। নিজেদের ইচ্ছা তাদের উপর জোর করে চাপিয়ে দেওয়াটা উচিত হয়নি। এটা ঠিক যে তারে নিজেও ভুল করেছে, এভাবে পালিয়ে গিয়ে ঠিক করেনি। ওর উচিত ছিল আমাদের সবটা জানানোর। যাই হোক, যা হওয়ার হয়ে গেছে। এটা নিয়ে এখন আর কথা না বাড়াই। এখন ওদের কথাটাও তো ভাবতে হবে। আমি অবশ্য খোঁজখবর নিয়েছি, ফিরোজ ছেলে হিসেবে খুব একটা খারাপ না। পড়াশোনায় নাকি বেশ ভালো, ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেছে। আপাতত আমাদের ব্যবসায় ঢুকিয়ে দেই কর্মচারী হিসেবে, পাশাপাশি পড়াশোনাটাও করুক, তারপর না হয় দেখা যাবে কেমন কি। কথাগুলো শুনে তারিন খুশি হয়ে ওর ভাইয়ের কাছে দৌড়ে এসে বলল, ভাইয়া, তুমি সত্যি বলছো? সত্যি ফিরোজকে কাজ দিবে? তুমি আমাদের মেনে নিয়েছো? এত খুশি হওয়ার কিছু হয়নি। আমরা তোকে কখনোই ক্ষমা করব না। নেহাতি তোর উপর আমাদের একটা দায়িত্ব আছে, সে দায়িত্বের খাতিরে তোকে একটু হেল্প করছি। তোর বরকে কল করে আসতে বল, আর কিছুদিন এ বাড়িতেই থাকিস। আমি জানি ভাইয়া, তোমরা আমার উপর রেগে আছো, তাই আমার সাথে এরকমভাবে কথা বলছো। আমি জানি আমিও ভুল করেছি। তোমাদের না জানিয়ে চলে যাওয়া উচিত হয়নি আমার। সত্যিই তো, তোমাদের সম্মানহানি আমার জন্যই হয়েছে। তারিন জয়ের কাছে এসে ওর হাত ধরে বলল, ভাবি, তুমি আমাকে ক্ষমা করবে না? আমি সত্যিই নিজের ভুল বুঝতে পারছি, বিশ্বাস করো। থাক থাক, তেলে জলে সব মিলেমিশে গেল। আমি আর কি বলবো? দোষ আমাদের সবার দিক থেকেই হয়েছে। তোর মতামত না নিয়ে হুটহাট আমাদের তোর বিয়ের ব্যবস্থা করা উচিত হয়নি। তোকে একবার জিজ্ঞেস করা উচিত ছিল। তোর কাউকে পছন্দ কিনা সেটাও জানা উচিত ছিল আমাদের। অবশ্য তোরও দোষ আছে, তুই নিজেও একবার আমাদের জানাতে পারতি। তা না করে চুপ ছিলি, আর গেলি তো গেলি, বিয়ের দিনই ভেগে গেলি। এই জন্য ছেলেপক্ষের কাছে অনেক কথা শুনতে হয়েছিল আমাদের। যাই হোক, যা হবার হয়ে গেছে, এসব ভুলে যা। তোর ভাই যখন একটা সুযোগ দিয়েছে, সেটা কাজে লাগা। তারিন খুশি হয়ে ওর ভাবিকে জড়িয়ে ধরে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল।